রিসেন্টলি কঙ্গনা রানাউত প্রচুর ট্রোল হচ্ছে। এমপি হওয়ার পরেই দিদিকে চড় দিয়ে স্বাগতম করা হয়েছিল, এমনকি নিজের দলও ছাড়েন। বিজেপিও দিদিকে বাজিয়ে দিয়ে চলে গেল। এক ইন্টারভিউতে দিদি ফার্মার প্রোটেস্টকে নিয়ে এমন মন্তব্য করে যে তারপর যে কেউ আসে দিদিকে ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যায়। দিদি শুধু রোহিতকে নয়, সব ক্রিকেটারকেই বলে ধোবি কা কুত্তা, না ঘর কা না ঘাটকা। এর আগেও দিদি রাহুল গান্ধীকে বলেছিল যে রাহুল গান্ধীর ড্রাগ টেস্ট করা উচিত। এই ভিডিওটা দেখো, তারপর বলো কার ড্রাগ টেস্ট করা উচিত। রোহিত শর্মার মতো মানুষকেও ছাড়েন। वहां पे लाशें लटकी थी, वहां पे रेप हो रहे थे। মানে সস্তা নেশা করলেও মানুষ এত ভুলভাল বকে। কঙ্গনা আর কন্ট্রোভার্সি দুটো শুনতে একই লাগছে না? মানে কঙ্গনার ক আর কন্ট্রোভার্সির ক, না মানে কোনো লজিক খুঁজে পাচ্ছ না? দরকার নেই তো, লজিক খোঁজার দরকারই নেই। কঙ্গনাদের ভিডিও দেখার জন্য থোড়ি লজিক লাগে নাকি? কন্ট্রোভার্সি আর কঙ্গনা দুটো শব্দ একে অপরের পরিপূরক। কঙ্গনা ছাড়া কন্ট্রোভার্সি শব্দটা পূর্ণতা পাবে না, আবার কন্ট্রোভার্সি ছাড়া কঙ্গনা শব্দটা পূর্ণতা পাবে না। কঙ্গনাদের ভিডিও দেখার জন্য ব্রেনকে হিমালয়ের ছুটিতে পাঠাতে হয়, তাই ব্রেনকে ছুটিয়ে পাঠিয়ে কঙ্গনাদের ভিডিও দেখা শুরু করা যাক। আমার ভাই কঙ্গনা দিদিকে হেভি লাগে। মানে পলিটিক্যাল মানুষ তো, রাজনৈতিক খবর দেখতে দেখতে বোর হয়ে যায়, তাই অনেক সময় এন্টারটেনমেন্টের জন্য অন্য কিছু করতে হয়। কিন্তু যবে থেকে কঙ্গনা দি রাজনীতিতে এসেছে আমাদের আর এন্টারটেনমেন্ট খুঁজতে হয় না। দিদির খবর দেখলে অটোমেটিক্যালি এন্টারটেনমেন্ট পেয়ে যায়। এই ধরো ভারত 2014-তে স্বাধীন হয়েছে, और जो आजादी मिली है वो 2014 में मिली है। अभी तो हमारे प्रधानमंत्री जी ने जो है पहले जब राम कोविंद जी आए पहले दलित राष्ट्रपति वो बने। दूसरे है ना? टी.आर. नारायणन पहले थे। सॉरी फॉर माय मिस इन्फॉर्मेशन। सारी उम्र में जो कर जबड़े आ रहा। রামনাথ কোভিড নয়, রামনাথ কোভিড, না মানে রামনাথ কোবিন্দ নয়, রামনাথ কোভিড। দিদির প্রভাব আমার উপরও পড়ে দিয়েছে। রিসেন্টলি কঙ্গনা রানাউত প্রচুর ট্রোল হচ্ছে। এমনিতেই আমার দিদি সবসময় ট্রোল হয়, আজ নতুন কিছু। मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है मेरा। কিন্তু এখন কেন ট্রোল হচ্ছে তার কনটেক্সটটা হলো এমার্জেন্সি ফিল্ম। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 1975 সালে কিভাবে এমার্জেন্সি লাগিয়েছিল, তার উপর তাকে কিভাবে নিজের বডিগার্ড গুলি করে হত্যা করেছিল, সেই বিষয়ে এই ফিল্মটি। এই ফিল্মের প্রমোশন করার জন্য দিদি সব জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। এক ইন্টারভিউতে দিদি ফার্মার প্রোটেস্টকে নিয়ে এমন মন্তব্য করে যে তারপর যে কেউ আসে দিদিকে ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যায়। দিদি ইন্টারভিউতে বলেছে ফার্মার প্রোটেস্টে লাশ ঝুলানো ছিল, ফার্মার প্রোটেস্টে রেপ হতো, কৃষকরা হলো চীন আর আমেরিকার বিদেশি। यहाँ पे जो फार्मर्स प्रोटेस्ट हुए वहां पे लाशें लटकी थी, वहां पे रेप हो रहे थे और वो किसान आज भी वहां बैठे हुए हैं। तो इस तरह के षड्यंत्र, और आपको क्या लगता है किसानों, चाइना, अमेरिका, इस तरह की जो विदेशी जो शक्तियां हैं वो यहाँ काम कर रही हैं। মানে সস্তা নেশা করলেও মানুষ এত ভুলভাল বকেন। তারপর তো শুরু হয় বাজানো, যেই আসে দিদিকে মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, এমনকি নিজের দলও ছাড়েন। বিজেপিও দিদিকে বাজিয়ে দিয়ে চলে গেল। সামনে হরিয়ানার ইলেকশন আছে, মূলত হরিয়ানা আর পাঞ্জাবের কৃষকরাই আন্দোলন করেছে। সেই জন্য বিজেপি বলেছে কঙ্গনা দি দয়া করে আপনি আপনার মুখটা বন্ধ রাখুন। না মানে এরকমই রিকোয়েস্ট করে বলেনি, যথেষ্ট কড়া শব্দে দিদিকে বলেছে ভাই তুমি তোমার নিজের ফিল্মের প্রমোশনের জন্য আমাদের হরিয়ানার ইলেকশনকে নষ্ট করো না। মানে বিজেপি একটা নোটিশ জারি করে বলে কৃষকদের আন্দোলনের প্রেক্ষাপটে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত যে বক্তব্যটা দিয়েছেন তা দলের মতামত নয়। কঙ্গনা রানাউতের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে বিজেপির জনতা পার্টি দল। দলের তরফে কঙ্গনা রানাউতকে পার্টির নীতি সংক্রান্ত বিষয়ে বিবৃতি দেওয়ার অনুমতি বা অনুমোদন দেওয়া হয়নি। কঙ্গনা রানাউতকে ভবিষ্যতে এমন কোনো বিবৃতি না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এবং সামাজিক সম্প্রীতির নীতি অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানে দিদিকে সভ্য ভাষায় গালে চড় মেরেছে। मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है मेरा। চড় মারার কথা বলতে মনে এলো, দিদি চড় খাওয়া কিন্তু নতুন কিছু নয়। এমপি হওয়ার পরেই দিদিকে চড় দিয়ে স্বাগতম করা হয়েছিল। কঙ্গনা রানাউতের কন্ট্রোভার্সাল স্টেটমেন্ট নতুন কিছু নয়। এর আগেও দিদি কৃষকদের নিয়ে কন্ট্রোভার্সাল স্টেটমেন্ট দিয়েছিল, যার জন্য দিদিকে চড় খেতেও হয়েছিল। ইলেকশন জেতার পর কঙ্গনা দিদিকে চণ্ডীগড় এয়ারপোর্টের একজন সিআইএসএফ ফিমেল জওয়ান চড় মেরেছিল, কারণ দিদি বলেছিল 100 টাকায় ফার্মার প্রোটেস্টের জন্য মেয়ে পাওয়া যায়। ফার্মার প্রোটেস্ট নিয়ে যখন কঙ্গনা দি এই টুইটটা করে সেই সময় এই সিআইএসএফ জওয়ানের মা ওই ফার্মার প্রোটেস্টে বসেছিল, যার জন্য এই সিআইএসএফ জওয়ানটি দিদিকে চড় মেরেছিল। যদিও আমি এইসব ভায়োলেন্সের বিরুদ্ধে, তবে একটা জিনিস তো ঠিক, দিদি আর
কখনোই আলাদা হতে পারেন। রিসেন্ট সময়ে দিদি এখন রাহুল গান্ধীকে প্রচুর অ্যাটাক করতেছে, কারণ দিদি জানে বিজেপি লোকের কাছে স্নেহের পাত্রী হতে গেলে রাহুল গান্ধীকে তো ট্রোল করতেই হবে। রিসেন্টলি দিদি এমার্জেন্সি ফিল্মের প্রমোশনে বলে রাহুল গান্ধী কি কারণে অপোজিশন লিডার হয়েছে। ऑन व्हाट बेसिस उनको ये उपलब्धि क्यों मिली है? ऑपोजिशन लीडर करने के लिए उन्होंने क्या तीर मारा है, क्या मुझे बता सकते हैं? 99 सीट्स लाए हैं। अरे वो 10% सीट्स चाहिए होती हैं लीडर ऑफ ऑपोजिशन के लिए, उनको आई हैं। 55 सीट्स चाहिए होती हैं, उनको 99 आई है, तो मिल गया। तेरी उम्र में जो कर जा बढ़िया रहा, तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई। আমার মাথায় আসেনি দিদি সস্তা গাঁজা খায় নাকি গাঁজা দিদিকে খায়। লিডার অফ অপোজিশন হওয়ার জন্য যে কোনো দলের 10% সিটের দরকার হয়, সেই জায়গায় কংগ্রেসের 99টা সিট আছে। রিসেন্টলি ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী মোদিজির পর রাহুল গান্ধীকে সবথেকে বেশি মানুষ পিএম হিসাবে দেখতে চায়। কিন্তু আমার কাঙ্গনা দিদি পিএইচডি করছে তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে, তাই দিদির কাছে ডেটার কোনো ম্যাটার করে না। দিদি যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে সেটা বিশ্বাস হচ্ছে না। না, এই ভিডিওটা দেখো। Blood will flow, but it should not be Hindustani blood. They knew it, and they paid a price. Of course, वो आजादी नहीं थी, वो भीख थी, और जो आजादी मिली है वो 2014 में मिली है। দেশ আসলে 2014 পর স্বাধীনতা পেয়েছে। বাহ দিদি বাহ, এত দ্বারা প্রমাণিত দিদি ইতিহাসে পিএইচডি করেছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকেই। এর আগেও দিদি রাহুল গান্ধীকে বলেছিল যে রাহুল গান্ধীর ড্রাগ টেস্ট করা উচিত। এই ভিডিওটা দেখো, তারপর বলো কার ড্রাগ টেস্ট করা উচিত। না মানে দিদিকে ড্রাগ টেস্ট করার দরকার নেই, ভিডিওটাই যথেষ্ট কে ড্রাগস নেয় আর কে ড্রাগস নেয় না। মানে দিদি ড্রাগস নেয় না, ড্রাগস দিদিকে নেয়। রিসেন্টলি আমাদের কাঙ্গনা দিদি একটা ইন্টারভিউতে বলে দিদি এসআরকে কে রিজেক্ট করেছে জিরো মুভিতে। কারণ হিসাবে দিদি বলেছে অ্যাজ এ ফিমেল অ্যাক্টর আই ক্রিয়েট মাই ওন এক্সিস্টেন্স ইন দ্য ইন্ডাস্ট্রি। বাহ দিদি বাহ, মানে দিদি এত কনফিডেন্স কোথা থেকে পায়? পর 10টা মুভি ফ্লপ, তারপরেও দিদি বলে আই ক্রিয়েটেড মাই ওন এক্সিস্টেন্স। অবশ্য পরপর 10টা মুভি ফ্লপ হওয়ার পর নিজের এক্সিস্টেন্সের ব্যাপারে নিজেকেই বলতে হবে, অন্য কেউ এসে বলবে না। দিদি বলেছিল বলিউডের 99% ড্রাগস অ্যাডিক্টেড, এটা আমি বিশ্বাস করছিলাম না। তারপর আমার সামনে এই ভিডিওটা এলো। जैसे ही मैं अपने घर से भागी, कुछ वर्षों में फिल्म स्टार बन गई और फिर ड्रग एडिक्ट भी। एडिक्ट तो नहीं मैंने कहा होगा। अरे नहीं, आपने कहा था। मैम आई एम कोटिंग वर्बेटम, एक भी अक्षर इधर से उधर नहीं है। जैसे ही मैं घर से भागी 1.5-2 साल में मैं एक फिल्म स्टार थी, एक ड्रग एडिक्ट थी। झूठ बोलो, बार झूठ बोलो। তারপর আমি বুঝতে পারি দিদি ড্রাগসকে নেয় না, ড্রাগস দিদিকে নেয়, যার জন্য ড্রাগস এত ক্ষতিকারক হয়ে গেছে। কাঙ্গনা দিদি রাজনীতি জয়েন করার আগে থেকেই মোদিজির চরণ বন্দনায় এত গভীরভাবে মগ্ন ছিল যে রোহিত শর্মার মতো মানুষকেও ছাড়েন। কৃষক আন্দোলনের সময় মোদি গভর্নমেন্ট কিভাবে কৃষকদের উপর দমন পীড়ন চালিয়েছিল সেটা তো সবাই জানে। 700-এরও বেশি কৃষক এই আন্দোলনে মারা গিয়েছিল। কৃষক আন্দোলনের ব্যাপারে রোহিত শর্মা একটা টুইট করেছিল, বলেছিল ভারত সবসময় শক্তিশালী হবে যখন আমরা একসাথে থাকব। একটা সমাধান খুঁজে বের করা এখন সবথেকে প্রয়োজন। দেশের জন্য কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমি নিশ্চিত যে প্রত্যেকেই নিজ ভূমিকা পালন করবে একসাথে সমাধানের জন্য। এই কথাটার মধ্যে খারাপ কি ছিল? কিন্তু আমাদের কাঙ্গনা দিদি নিজের পায়ে কোদাল মারতে নেমে পড়েছিল। দিদি শুধু রোহিতকে নয়, সব ক্রিকেটারকেই বলে ধোবিকা কুত্তা, না ঘরকা না ঘটকা। মানে কে ধোবিকা কুত্তা সেটা জানি না, এই নেশাগ্রস্ত মানুষ নিজেই ধোবিকা কুত্তা হয়ে গেছে। যেই আসে দিদিকে ঘন্টার মতো বাজিয়ে চলে যায়। দিদি যে সস্তা নেশা করে তার আরও একটা প্রুফ দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট পেপার লিক আটকানোর জন্য অ্যান্টি চিটিং বিল নিয়ে এসেছিল, আর দিদি অ্যান্টি চিটিং বিলটা কিসের জন্য সেটাও জানার চেষ্টা করেন। দিদি ডাইরেক্ট ইনস্টাগ্রামে একটা বড় রচনা লিখেছে। চলো দিদির কাছ থেকেই বিলটার গুরুত্বপূর্ণ কি সেটা জেনে নেওয়া যাক। দিদি লিখেছে, দিস ওয়াজ দ্য মোস্ট নিডেড বিল ফর দ্য সেফটি অফ ইয়ং ভালনারেবল ওমেন হু ফল ফর দ্য প্রমিসেস অফ ম্যারেজ ব্লা ব্লা ব্লা। ভাই আমার আর ক্ষমতা নেই কাঙ্গনা দিদির স্টোরি পড়ার। মানে দিদি কিছুই দেখেনি, শুধু শুনেছে চিটিং শব্দটা আছে, ব্যাস ভেবেছে মেয়েদের সাথে চিটিং যে হয় সেই বিষয়ে এই বিলটা। দিদি এত অন্ধভক্ত হয়ে গেছে
দিদিকে নেক্সট ইয়ার ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড দিতেই হবে। রিসেন্টলি লাল্লান টপের ইন্টারভিউতে দিদি মোদিজির চরণ বন্দনা করেছিল, বলেছিল আগে মানুষ ভারত থেকে পালিয়ে বিদেশে চলে যেত, এখন সব ভারতে ফিরে আসে। দিদি ভাবছে যে গদি মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে, যা বলবো সব মেনে নেবে। এটা যে লাল্লান টপ সেটা ভুলে গেছে। দিনের পর দিন ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়ার সংখ্যা যে বেড়েছে, দিদিকে যখন এটা বলা হয় दीदी की बोले सुनो। डेटा है मैम, इसमें नीरव मोदी या माल्या नहीं है, इन्होंने देश की नागरिकता छोड़ी नहीं है, ये नॉर्मल लोग हैं जो गए हैं। नहीं तो अगर आज देश जो है, अब मैं आपको सिर्फ ये जो नॉर्मल लोग हैं, ठीक है, देश में जो है हमारे लिए अच्छा है, क्योंकि अगर आबादी की दृष्टि से भी है देखा जाए तो लो पीपल शुड गो एंड দিদির লজিক হলো জনসংখ্যা কমবে। ভাই যারা নাগরিকত্ব ছেড়ে দেয় তারা কোটিপতি মানুষ, তারা দেশ ছাড়লে দেশের অর্থনীতির জন্য খারাপ। তারা দেশে থাকলে দেশে খরচা করত, দেশে ট্যাক্স দিত। সিটিজেনশিপ ছেড়ে দিলে এই সব হবে না। এই সব দিদিকে কে বুঝাবে? কঙ্গনা দিদি আর লজিক দুটো কখনোই এক হবে না। কঙ্গনা দিদি আর লজিক দুটো তখনই এক হবে যবে আমার 1000টা সাবস্ক্রাইবার হবে। আমার মনে হয় না এ জন্মে আর সেটা হবে বলে। যদি কঙ্গনা দিদির লজিক দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর না হলে কি করা যাবে আর পরের জন্মে দেখা হবে। বাই, সি ইউ সুন।